তৈরি হতো, সেইগুলোকে মেলাতে বিক্রি করে যেটুকু পয়সা আসতো সেগুলো স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরকে দেওয়া, সেই থেকে এনজিওটাকে কোনোভাবে রান করছিলাম। আপনি যাই হোক, আমরা দীর্ঘদিন চেষ্টা করে দিল্লি থেকে NCW ন্যাশনাল কমিশন ফর ওমেন আমাদের একটা সেমিনারের প্রোগ্রাম দিয়েছেন 3 দিনের, 17, 18, 19। এই 3 দিনের প্রোগ্রামে আমি সকলকে ইনভাইট করেছি, তারা সকলে এসছেন। যারা অনারেবল মেম্বার যারা এসছেন, যারা পার্টিসিপেন্ট যারা এসছেন, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওমেন ওয়েলফেয়ার সোসাইটির, ওয়েস্ট বেঙ্গল ওমেন কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়। আমি ওনাকে স্টেজে আসতে অনুরোধ করছি। সুনন্দা মুখোপাধ্যায়। হ্যাঁ, এরপর আমি নিমন্ত্রণ করছি এতে আমাদের সুরঞ্জনা চক্রবর্তী, সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন সুরঞ্জনা চক্রবর্তী, এনজিওর ডিজাইনার স্যার। এরপর আমি ইনভাইট করছি সিসিটি সেক্রেটারি। এখানে আমাদের মধ্যগ্রামে ওনার অনেকগুলো ইউনিট আছে, উনি একটা স্কুল রান করেন। এরপর আমি রিপোর্ট করছি মিনা। হ্যালো, নমস্কার সবাইকে। ফিরে ফিরে যায়, ফিরে যায়, ফিরে ফিরে যায়, চলে ধীরে ধীরে, চলে নবভিসারে, ভিনু কিশোরী ওঠে পাতালি নোলে সে চোখে
আমাদের করা যাবে না। আচ্ছা, অন্তরা মজুমদারকে ফুল দিয়েছেন আমাদের সঙ্গীতা গুপ্ত। এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের চেয়ারপারসন গাইডলাইন তারা পেয়ে যাবে। তা আমরা রিকোয়েস্ট করবো প্রতিটি পার্টিসিপেন্টসকে যারা 3 দিন ধরে যদি ক্লাস করেন দেখবেন সমস্ত জিনিসগুলো আপনারা এর মধ্যে কভার করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি রিকোয়েস্ট করছি আমাদের সুনন্দা মুখোপাধ্যায়, আমাদের চেয়ারপারসন মহিলা কমিশনের। খুবই স্নেহভাজন শিক্ষকেরা আছে সমাজ কল্যাণ অসম্ভবই আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন এখানে আসবার জন্য এবং বলেছিলেন যে NCW ন্যাশনাল উইমেন্স কমিশনের সারা ভারতবর্ষব্যাপী একটা গ্র্যান্ড রিলিজ করে, যারা যেটা হচ্ছে বিভিন্ন এনজিওকে, যে এনজিওগুলো সেই গুরুত্ব পায় তাদেরকে দেয় মহিলাদের বিভিন্ন অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এবং মহিলা সম্পর্কিত যে ভাবনা, রাষ্ট্রীয় ভাবনা বা সমাজজাত যে ভাবনা, সেই ভাবনার জন্য আদার্সদের ইনভাইটেশন এখানে থাকে। তো যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে NCW এর আগে সিঙ্গেল উইমেন ইস্যু নিয়ে, সিঙ্গেল মাদার, সিঙ্গেল উইমেন এই ইস্যু নিয়ে আদিত্য তিনি পার্টিসিপেট করেছিল এবং এসে আমরা মহিলা কমিশনেও এটা নিয়ে একটা ক্যাম্প করেছিলাম। বিভিন্ন এই বিষয়টা আমার মনে হয় ভীষণ কঠিন মানে এগুলি তো অজানা কথা বা অগ্রাহ্য কথা, যে কথাগুলো জানি কিন্তু গ্রাহ্যতা বা মান্যতা দেওয়া হয় না। বিশেষত উইমেন ইস্যুগুলো যেগুলো মহিলাদের সমস্যা, সেগুলোকে সামাজিক সমস্যা, সমাজজাত সমস্যা, সমাজের গভীরে যে সমস্যাগুলো খুব ক্ষত সৃষ্টি করে দেয়, সে সমস্যাগুলোকে নিয়ে চর্চার অভাব এবং মান্যতা পায়। চাইল্ড ম্যারেজ প্রোটেকশন থেকে শুরু করে তাদের সম্পত্তি, তাদের বিবাহ, তাদের উত্তরাধিকার এবং তাদের ভায়োলেন্স আর তাদের উপর নয়, কর্মক্ষেত্রে সুরক্ষা, নানা ধরনের তার ট্রাফিক বন্ধ করা, এই যে বিভিন্ন ধরনের আইনগুলো রয়েছে এবং আইনগুলো অনেকগুলো আইন আছে কগনিজেবল অফেন্স, মেয়েদের ধর্ষণ করা, তাদের মোলেস্টেড করা। কিছুদিন আগে ভার্মা কমিশনও আমরা দেখেছি তার খুব চমৎকার রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনগুলোতে ঠিক করে দেওয়া হয়েছে যে কোন আইনগুলোর পরিধি, কোন আইনগুলোর গভীরতা আরও বাড়ানো দরকার আছে। IPC, CRPC, এভিডেন্স অ্যাক্ট সবগুলোর ক্ষেত্রেই কিন্তু অনেকগুলো চেঞ্জ এসেছে, আবার অনেকগুলো হেনাস অফেন্স যেগুলো রয়েছে ক্ষেত্রে কিন্তু পার্শিয়াল আইনটা আছে, যে 326A এই আইনগুলো ক্ষেত্রে শাস্তির মেয়াদ সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে, এটাকে ধার্য করে দেওয়া হয়েছে 10 বছর, 7 বছর, ভয় দেখালে 7 বছর, ঘটনাটা ঘটে গেলে অফেন্ডারের জন্য 10 বছর, এইভাবে করে দেওয়া হয়েছে। কিন্তু যেটা সোর্স যেটা রয়েছে সেই জায়গায় যে নাকচার হওয়া দরকার, মধ্যে রাখা দরকার ছিল, সেটা কিন্তু ভাবা হলো। 1919 100 বছর আগে আমরা সর্বত্র দাঁড়িয়ে আছি, প্রায় 100 বছর আগেকার আইন, যে আইনের জরিমানা 500 টাকা মানে এখন প্রায় 5 লক্ষ টাকা সরকার। সুতরাং এই যে মহিলাদের সম্পর্কে ভাবনা, তাকে সম্পূর্ণ গোটা একটা মানুষ হিসাবে ভাবনা, সেই জায়গায় কিন্তু সমাজ মনস্কতা, সমাজের যে অর্থাৎ মাইনর আর মেজর, এই অর্থে যে মেজর বড় হয়ে যায় 200 বছর বা 500 বছর, 1000 বছর আগে সংহিতা, স্মৃতি, শাস্ত্র যেগুলো বিধান নিষেধ, সেগুলোর মধ্যে আটকে বসে এবং এমন গিল্ট দেওয়া হয়ে গেছে আমাদের ভেতরে, যার জন্য আমরা পায়ে জুতো পড়েছি, জুতো পায়ে উঠে গেছে, কিন্তু পাটা বাড়াবার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা এখন গোটা হয়ে উঠে এসেছে। বাড়িতে মেয়েটাকে যদি লেখাপড়া না শেখায়, তাহলে তার অর্থনৈতিক সমস্যা হয় যে ভালো বিয়ে হবে, অর্থনৈতিক সমস্যা হয় যে যদি চাকরি একটা পেয়ে যায়, একটা কর্মক্ষেত্র যদি তার তৈরি হয়, তাহলে বিয়েটা হয়। কারণ মেয়েটা সবসময়, মেয়ের নাম হচ্ছে ভূমিকা, যাকে গোপন করা যায়, অর্থাৎ গরু, সে গোবরও দেবে, সে দুধও দেবে, সে চামড়াও দেবে, যদি কেউ হিন্দুরা বলে মাংস দেবে না। আমাদের বিরাট একটা কমিউনিটি, ইসলামিক কমিউনিটি, সেখানে তারা কিন্তু মাংস, নারী
কন্যাকে আদর করে তাকে নাম দেওয়া হয়েছে আরাম করে দিন। এবং আরেক অর্থে বলা হয় তুমি তার মানে সে গোপন করে নিয়ে যাবে বাপের বাড়ি থেকে সব কিছু শ্বশুর বাড়ি একটা গোপন করে নিয়ে যাবে কিরকম শাস্ত্রেও বলছে সালন করা কন্যা দান অর্থাৎ সাজিয়ে গুছিয়ে কন্যা দান। যেমন সোনার দোকানের বিজ্ঞাপনগুলিতে আমরা যেমন দেখি ঠিক সেই রকম সালন করা এবং বর মানে যিনি শ্রেষ্ঠ তিনি নিকৃষ্ট তেমন লজ্জা পেতেই শিখি 1961-এর যে আইনটা ডাউরি প্রভিশন অ্যাক্ট তৈরি হয়েছিল 85-এ সেটা আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার 14 সালে কি 15 সালে সে আইনটা পার্লামেন্টে এসেছিল কিন্তু সে আইনটা নিয়ে কোনো আলোচনাই হয় চর্চাই হয় অর্থাৎ আমরা যে পিতৃতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে বাস করি পিতৃতন্ত্র মানে পার্টিকুলার কোনো পুরুষ নয় এটা একটা ফিলোসফি এটা একটা দর্শন এটা পাওয়ার ইউনিক সিস্টেম আওয়ারের ইউনিক সিস্টেম এবং সেই শরৎচন্দ্রের ভাষায় যে বলে না গরুর মাংস গরু দিয়ে বহন করে নিয়ে যায় পথের দাবি ঠিক তেমনি এটাকে পালন করা এটাকে লালন করা এটাকে বহন করা এটাকে চর্চা করা এটা নারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তারাও আরাম করে এই কাজগুলো করতে থাকে এই যে সমস্যার মধ্যে দাঁড়িয়ে এই আলোচনার বিষয় হচ্ছে সেটেলমেন্ট সেটা কি করে সম্ভব এটা কাঠওয়ালের আনুসত্তর মতো বলা হয়েছে নারী খরচ লাগে রবীন্দ্রনাথ বলেছেন আচ্ছা পাশাপাশি বলা হয়েছে নারী নও স্বাতন্ত্র মান্যতে বাল্যে পিতার অধীনে বয়সকালে স্বামীর অধীনে এবং অবশেষে পুত্রের অধীনে যদি পুত্র এখন না হয় তাহলে পরে তার আবার পুত্র বানিয়ে দেওয়া যাচ্ছে এখন কোনো সমস্যা নেই এখন বানিয়ে দিচ্ছে সায়েন্স এবং টেকনোলজি নারী নিধনযজ্ঞে এমন মেতে গেছে ইচ্ছা করলে আলট্রাসোনোগ্রাফির মধ্যে থেকে জেনেটিক ক্লিনিকে গিয়ে ডাইরেকশন দিয়ে টাকা দিয়ে সবচেয়ে মেধা যাদের থাকার কথা সেটা আমার নিজেও সন্দেহ সিঙ্গেল উইমেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখনো মানে অদ্ভুত রকমভাবে অনেক জায়গায় আমার নিজের সাথে আমি দেখেছি আমার বান্ধবীদের সাথে প্রচুর দ্বন্দ্ব তৈরি হয়েছে কীরকম দ্বন্দ্ব তৈরি হয়েছে আমি যদি ব্যাংকে যাই একটা গ্রন্থাগারে যাচ্ছে আমার এক বান্ধবী একটা গ্রন্থাগারে গেছে পাবলিক লাইব্রেরি সে পাবলিক লাইব্রেরিতে গিয়ে সে একটা মেম্বার হতে চেয়েছে আমি একটা সদস্য হবো বই তৈরি করবো নতুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে এসেছে চলে আসার পরে তাকে বলা হয়েছে যে সই করো ফর্মটা ফিল করো স্বাভাবিক নিয়মে সে মেয়েটি ফর্মটা ফিল করেছে সেখানে অভিভাবকের নাম সে মেয়েটি এসে বলেছে আমি তো গ্রন্থাগারে পড়তে এসেছি এখানে আমার অভিভাবক আচ্ছা ঠিক আছে আমার বাবার নামটা দিয়ে দিচ্ছি আর বাবা তো পড়বেন না পড়বো তো আমি একজন শিক্ষিত মহিলা এবং শিক্ষার সাথেই আমার কাজকর্ম আর কি এটাই আমার জীবিকা সেখানে আমার অভিভাবক কী কাজে আমি তো সেলফ আমি চাকরি করি আমি ট্যাক্স দিই ভারতের নাগরিক তাহলে আমার অভিভাবকটা লাগে এবং অবশ্যই পিতা বর্তমানে মা অভিভাবক হতে পারে আর যদি ম্যারেড হয় অবশ্যই স্বামী নামক পদবচ্চ তিনি জায়গায় একজন অভিভাবক ও লিখে টিকে দেয় আমি কাকে অভিভাবক ঠিক করলাম কাকে আমি মান্যতা দেবো তার কোনো অবকাশ নেই অবকাশ হচ্ছে একটা হচ্ছে বাবা পিতা স্বামী 2 অক্ষরের সঙ্গে একই রকম তো এই জায়গায় কিন্তু বাস্তবে আমরা দাঁড়িয়ে থাকি আমরা কিন্তু ফিরে পৃষ্ঠা উঠতে কখনো দেখি না জায়গাটা কেমন রয়েছে কোনো পুরুষের ক্ষেত্রে তিনি মানসিকভাবে দুর্বল হতে পারেন অবিকশিত হতে পারেন সীমাবদ্ধ শিক্ষা থাকতে পারে বা শিক্ষার বাইরে দুর্ভাগ্যজনকভাবে ছিটকেও যেতে পারে কিন্তু তিনি কিন্তু তার কিন্তু স্ত্রীকে দরকার হয় না তাকে কিন্তু মাকে দরকার হয় না তিনি সফল হন এভাবে সমাজ কিন্তু প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে সুতরাং প্রতিষ্ঠা ভেঙে ভাবনা সেটা কিন্তু খুব জটিল ভাবনা তো সিঙ্গেল হওয়ার জায়গাটা ভীষণ বাড়ি ভাড়া পাবে না সে বাড়ি ভাড়া সে পাবে না একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে বাড়ি ভাড়া পাবে না সমস্যা গোড়া থেকে মানে স্কুলে গেলে তার ভর্তি হওয়াটা ভীষণ কঠিন কলেজের ক্ষেত্রে ভর্তি হওয়াটা ভীষণ কঠিন কিন্তু আইন থাকলেও আইনটার চর্চা হয়নি ভাবনার গোড়াপত্তন হয়নি সেই জন্য জওয়াহরলাল নেহরুর জল কিন্তু এখনও মুছে দ্বিতীয় নম্বর তিনি যদি চাকরি করতে যান তখনও তার প্রশ্ন তিনি যদি সন্তান গ্রহণ করবার জন্য প্রস্তুত হন অর্থাৎ তিনি যদি প্রেগনেন্ট লেডি হন তখন তাকে প্রশ্ন করতে হবে এটা মাদার্স রাইট কিন্তু সরি হ্যাঁ
মাদার্স রাইটটাকে কিন্তু আমরা সেভাবে না দেখে আমরা দেনান্দে দেখব কখন তিনি বিবাহিত হয়েছেন। অর্থাৎ সন্তান পৃথিবীতে আনার জন্য আমার একজন রেজিস্টার রেজলিউশন তৈরি করা হবে, সেই রকম একজন পুরুষকে দরকার হবে। কিন্তু যন্ত্রণা, বহন ক্ষমতার ক্ষমতা, আমি বলবো বহন করা নয়, বহন ক্ষমতার ক্ষমতা, সেইটা লালন করার ক্ষমতা, শুধু বহন করা নয়, তার পৃথিবীতে আনা, প্রসব করা, একটা অদ্ভুত যন্ত্রণা এবং অদ্ভুত একটা মাধুর্যের ব্যাপার এই জায়গায়। দ্বিতীয় নম্বর হচ্ছে লালন করা, তৃতীয় নম্বর হচ্ছে পালন করা। এই যে একটা প্রসব করা, তাকে লালন করা, পালন করা, এত বড় কতগুলি অধ্যায়, সেটা আলোচিত। শুধু কীরকম পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় সব দেবীরা মর্তে নেমে আসে, তাদের মন্দির হয়, আর যদি পুজো হয় তো তারা আর যেতে চান না, এখানে অনেকদিন থেকে যান, মাচার উপরে হোক, ঘাটের উপরে হোক, সব জায়গায়। কিন্তু বাস্তবের জায়গাটা কিন্তু এইটাকে কিন্তু কখনো মর্যাদা দেওয়া হয় না। সেখানে গেলেও তাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে সে না, তিনি এটা মা হয়েছেন, এবং আরও তিনজন তিনি বলা যায় সিঙ্গেল মাদার আর কি হচ্ছে। এর বাইরে যারা থাকে তারা হচ্ছে তাদের দুর্ভাগ্যজনকভাবে বৈধব্য এসেছে, অ্যাক্সিডেন্টের হোক, ন্যাচারাল ডেথ হোক, যেরকমভাবে হোক না কেন এরকম এসেছে, বা স্বামী পরিত্যক্ত হয়েছে, কখনো পালিয়ে গেছে। যেমন আমাদের বুদ্ধ, গৌতম বুদ্ধ, চৈতন্য যেহেতু সন্তানাদি হয়নি, কিন্তু গৌতম বুদ্ধ এরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছে, একটা শিশু সন্তানকে ছিল। পিতৃত্ব দায়নি অন্য জগৎ, এই যে পার্থিব জগৎ, চাল ডাল তেল নুন, গৃহ শিক্ষা, সমাজের শাসন, তার মধ্যে নিজেকে কিভাবে বোঝাবেন, এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আরও বলা যায় যে সে পিতার মতো উৎকৃষ্ট ভাবনায় ভাবিত হতে পারে। এইটা কিন্তু আমরা লক্ষ্য করবো, এটা কিন্তু আরেকটা জায়গা। কিন্তু এরা তাকে হঠাৎ ভাবোদয় হলো। এটা আমাদের হিন্দু ম্যারেজটা হচ্ছে, এটাকে বলা যায় রিলিজিয়ান ম্যারেজ। জানি না বৈদিক যুগে কীরকম ছিল, বৌদ্ধ যুগে কীরকম ছিল, কিন্তু মানে অন্যরকম ছিল, কিছুটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল। আর মুসলিম বিবাহ তো টোটালটাই সামাজিক, টোটালটাই সামাজিক, দার্শনিক অনুষঙ্গ আমরা তার মধ্যে জুড়ে দিতে পারি। সেই জন্য সিঙ্গেল মাদার করে আমি কিন্তু কাব্য সাহিত্য সিঙ্গেল মাদারের উদাহরণ আছে কাব্যের মধ্যে। আজকে যে আইনটা রয়েছে, সেই আইনগুলোর ক্ষেত্রে আমরা এখন চর্চা করি না, আমাদের কাব্য সাহিত্য ওই জায়গাটা যাব না, কিন্তু ওই জায়গাটা ভয়ঙ্কর। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে আমাদের যে কতগুলো নিয়ম ছিল, যে আইন সম্পত্তির উত্তরাধিকার, দুটো ভাগে স্কুলিং বিভক্ত, একটা হচ্ছে মিতাক্ষরা, একটা হচ্ছে দাল ভাগা। তো মিতাক্ষরা আইনের মধ্যে যারা পড়েন, সেইখানে দাঁড়িয়ে থেকেছে সিঙ্গেল মাদার যদি নন হন, শুধুমাত্র কন্যাও যদি হয়, কিন্তু সম্পত্তির উত্তরাধিকার সরাসরি পেয়ে যাবে। কোন একটি পুত্র সন্তানকে কোথাও থেকে, কোন আকাঙ্ক্ষী যদি কোথাও থাকে, সেখান থেকে খুঁজে এনে তাকে উত্তরাধিকার করে দেওয়া হবে। আমাদের বিভিন্ন ট্রাইবাল সোসাইটির মধ্যেও নর্থ ইস্টেও কিন্তু এই লক্ষণ আমরা দেখতে পাই। আমরা যদি বলি তাদের ধর্ষণ হয় না, খুব মানে একটা পাওয়ারফুল সোসাইটি আমরা বলছি, নাগাল্যান্ড বা মণিপুর বা সব অঞ্চলে, কিন্তু মিজোরাম, অরুণাচল, কিন্তু সম্পত্তির উত্তরাধিকার, পরিবারের সম্পত্তি, এমনকি আদিবাসীদের মধ্যেও আমাদের এখানে ট্রাইব যারা রয়েছেন, তাদের মধ্যেও নারীর জন্য সম্পত্তির উত্তরাধিকার নেই, এবং সম্পদ ছাড়া মানুষ বাঁচতে পারে, তার জমি চাই। এবং আমাদের এখানে জমি যত মামলা মোকদ্দমা হয় আমাদের কোর্টগুলোতে আমরা দেখি, তার মেজর জায়গাটাই থাকে, যত এগুলো ক্রিমিনাল অফেন্ডার হিসেবে যদি তাদের ধরি, তার পেছনেও কাজ করে কিন্তু জমি, তার পেছনেও কাজ করে। অর্থাৎ পঞ্চায়েত অশোকবাবু, আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও যদি আমরা দেখি, যখন জমি উদ্ধার করা হলো, বলা যায় যে জমি যখন উদ্ধার করে বেশি জমি সিলিং হলো, তারপর সেই জমি বন্টনের ক্ষেত্রে কিন্তু এই ডাইরেকশন ছিল যে ফ্যামিলির নামে হবে, স্বামী স্ত্রী বোধ তাদের নামে জমিটা আবার নতুন করে অ্যালট করা হবে। কিন্তু সেটা কিন্তু হয়নি, আজও সেটা হয়নি। অর্থাৎ এই যে চাপ শুধু না, পার্শ্ব চাপ এবং তাপ এবং ভাবনার চর্চার জায়গাটা আমরা কিন্তু সেখানে উত্তরিত হতে পারি। এই জন্য ধর্মীয় অনুষঙ্গটা ভাবলাম, এই হচ্ছে একটা আইনের জায়গা, সেখানে তার জমির অধিকার নেই,
সেই জমির অধিকার না থাকার জন্য, বাস্তুর উপর অধিকার না থাকার জন্য তার এখনো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি আটকে আছে। সেখানে যদিচ ইসলাম কখনো কখনো বলে মুসলিম পরিবারগুলোকে শুনি নানি বাড়ি যাবো, হিন্দুদের মধ্যে কিন্তু দিদিমার বাড়ি যাবো এই চর্চাটা কিন্তু খুব কম, কোথাও উচ্চারিত হয় না। তো মামা বাড়ি হয়, মামা ভাত হয়, এরকম ধরনের। তো পিতৃতন্ত্র কীভাবে কীভাবে গ্রাস করে রেখে দিয়েছে নারীকে আকাশের একটি অংশ, এবং ভাবনার চিন্তায় ফিলোসফিক্যাল জায়গা থেকে তারা কিন্তু নিজেরাও আক্রান্ত হয়ে বসে আছে। এবং তার সিঙ্গেল উইমেন, তার মুভমেন্টের জায়গা, সেই মুভমেন্টের জায়গা কিন্তু প্রথমে তার ভাবনার জায়গা থেকে, দার্শনিক জায়গা থেকে, ইকোনমিক্যাল জায়গা থেকে, দার্শনিকের ভেতরে একটা আছে, এবং অর্থনীতির বুনিয়াদের উপর দাঁড়িয়ে থাকে যে কাঠামো, সেই কাঠামোর জায়গা থেকে তার পথ চলার যে সুবিধা নির্দেশনা, সেগুলি কিন্তু রয়ে গেছে। এবং ধীরে ধীরে রেজিস্ট্রিটগুলো উঠেই যাচ্ছে, এবং সুন্দর করে বলা হয় যে রেজিস্ট্রিটটা অযথা। সমান অধিকার তুমি যদি বলো, আর্টিকেল 14-এর কথা তুমি বলো, তাহলে তোমার জন্য আমাদেরকে সিট জানতে হবে। এই ধরনের অর্থহীন, অবিবেচিত, অবিকশিত কুতর্ক থেকে থাকে। যেমন আমরা দেখেছি আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, সেই আমি বলবো না তিনি নারীবাদের ভাবনা করেছেন, তিনি যথার্থ ভাবনা ভেবে মাতৃভূমির লোকাল কিছু তৈরি করেছিলেন। এবং পরে দেখলাম, পরে দেখা গেল হঠাৎ করে একটা দুটো নোটিশ দিয়ে হঠাৎ করে মাতৃভূমির লোকালকে তুলে দেওয়া, এবং মেয়েরা লড়াই করলেন এবং আবার নতুন করে সেটাকে বজায় থাকলো, তাই নেই। কিন্তু বিকশিত হলো না। নতুন করে বিভিন্ন জায়গায় মেয়েরা যেভাবে মোলেস্টেড হয়, তার শরীরে, তার পাছায়, তার বুকে, তার পেটে, তার শরীরের বাহুর নরম অংশে যেভাবে হাত খিঁচে দিয়ে ধরা হয়, সেখান থেকে মেয়েগুলো নিষ্কৃতি দেওয়ার জন্য আরো বেশি করে লেডিস কামরা বাড়ানো, সেটা তো হলোই না। পুরো একটা গাড়ি নয় বাড়ি দেওয়া গেল, বাড়ানো কিন্তু হলো না, ভাবনার জায়গায় আটকে দেওয়া হলো। এই যে ভয়ঙ্কর, তুমি বেরোতে বাধ্য হচ্ছে, কারণ লেখাপড়া শিখছে। বিদ্যাসাগর যখন 35টা স্কুল তৈরি করেছিলেন 1857 এরকম 58 সময় থেকে তিনি 35টা স্কুল তৈরি করেছিলেন ব্রিটিশ বাহাদুরের কাছে বহু ঝামেলা করার মধ্যে। কিন্তু সেই যে স্রোত তৈরি হয়েছে, এই চর্চায় সেই স্রোতটা কিন্তু প্রচুর বেড়েছে, মেয়েরা পথে বেরোচ্ছে। কিন্তু তাদের সুরক্ষার জন্য, তাদের একটা সেফ ড্রাইভ, সেফ লাইফের জায়গা, গ্যারান্টির জায়গা থেকে কিন্তু সেটা বিকশিত হয় না। এবং তাদের রেশন কার্ড করতে গেলে তারা বাধা পাচ্ছেন। সিঙ্গেল উইমেন যদি কোনো কারণে তিনি আনম্যারিড কন্ডিশনে থাকেন, বা তিনি যদি পরবর্তীকালে আইনের মধ্যে সিঙ্গেল হয়ে যান, তাহলে তার জন্য যে আমরা দাবি করেছিলাম এনসিডব্লিউতে, যে তাদের জন্য বিশেষ ফুড স্ট্যাম্পের ব্যবস্থা করো, তার রোজগারটাকে সাপোর্ট করো, তার লাইফ ফুড, তার সেই ভেজিটেবল স্টেজটাকে তাকে রক্ষা করো। আর এই তুমি না খেয়ে, না পেয়ে তার যে ভেজিটেবল কন্ডিশন থাকে, বিকাশের জায়গাটা আটকে থাকে, সেখান থেকে তাকে বাঁচাও, রক্ষা করো। এই যে জায়গাগুলো, নির্বাচিত হওয়া, নির্বাচনের জায়গা থেকেও হাজব্যান্ড, এই যে জায়গাগুলো কিন্তু সেই সময় কিন্তু বন্ধ হয়ে গেছিল যখন হজরতের নাম করে গেছি তার ডাইরেকশন। খুব বলা যায় যারা ইউনাম, তাদের ভোটাধিকার পাওয়া ভীষণ মুশকিল ছিল। সেকশন সাহেব কিন্তু এসে এই জায়গাগুলোকে কেটে, সংবিধানের মধ্যে সেটা ছিল কিন্তু বললাম চাপ, তাপ, পার্শ্ব চাপে ঘুমিয়েছিল, ওটা সামনে তুলিয়ে আনা হয়নি, উঠে আসা হয়নি, এই জায়গাটা দাঁড়িয়েছে। এবং নিজের পদবি ব্যবহার করার ক্ষমতা, নিজের পদবি, অর্থাৎ পাত্রবৎ জলের মতন। আমি মুখার্জি, আমার বিয়ে হলো কোনো ঘোষের সঙ্গে, আমি হঠাৎ করে সুনন্দা ঘোষ হয়ে গেলাম, হঠাৎ করে দত্ত হয়ে গেলাম, বর হয়ে গেলাম, নানা রকম পদবীর চালে আমি সবসময় চেঞ্জ। আরেকটা বিয়ে করেছি তো আরেকটা হয়ে গেল। এইরকম জায়গা থেকে তার নিজের পদবী, নিজের অধিকারী বাঁচার জন্য তার যে ক্ষমতায়ন, ভাবনার ক্ষমতায়ন, সামাজিক স্পেস তার জন্য বরাদ্দ করার যে ভাবনা, এইটা কিন্তু কোনো একটা সেমিনার, কোনো একটা ভাবনার জায়গা থেকে কিন্তু শেষ হয়ে যেতে পারে না। তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার শিক্ষা, তার পরিবহন, তার জীবিকা, তার স্পেস, তার অন্য আরও অনেকগুলো অনুসরণ, তার স্বাস্থ্য, সিঙ্গল উইমেনের স্বাস্থ্য। তো বলছে একটি মেয়ে হসপিটালে গিয়েছে, একজন মহিলা, তিনি বিয়ে করেননি, ভাই বোন সংসারে করেছে, তার ইন্টারেস্টে একটা সমস্যা হচ্ছে, রক্তপাত হচ্ছে, সিস্ট হয়েছে, এরকম ধরনের
বিয়ে করেনি, তোমার ব্যাপারে এইসব কেন উপসর্গ তুমি নিয়ে এসেছো? নিশ্চয়ই মেয়েটির অন্য কিছু ছিল, নিশ্চয়ই মেয়েটি কোনো কুসঙ্গে মিশেছিল, কুসঙ্গে মিশেছিল, তা না হলে এইসব কেন বললো? অর্থাৎ তার রক্তপাত হবে সামাজিক নির্দেশিকা। তিনি যদি ঋতুমতী হন তাহলে তাকে গোপন 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 এটা যেন কেউ না দেখে ফেলে, এটা যেন এই নামসা কোটি কোটি টাকা দেয় চর্চা করে। কিন্তু কি হয় আলটিমেটলি? ডেজিগনেটেড কোটি এখন পর্যন্ত হলো না। এখনো ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট নিয়ে অনেক ধরনের কথা হয়। আবার আমাদের বলে কেউ কেউ, শুনুন আপনি না ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট বলবেন, আপনি না ওয়ার্ক প্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর ওয়ার্ক প্লেস উইমেন এটা আপনি বলবেন। এই যে কতগুলো জায়গায় আমরা আটকে আটকে বন্ধ বন্ধ হয়ে আছি, এই জায়গাগুলো এই খোলস থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। সমাজ সামালক হোক, সামালক হওয়ার জন্য যারা এনজিও রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে, রাষ্ট্রের সঙ্গে সঙ্গে তাদেরও ভূমিকা। রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি তারা কিন্তু পিতৃতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত। কারণ হচ্ছে দেখা যায় পার্লামেন্টে যারা যান, দল সেই জায়গা থেকে শুরু করে পার্লামেন্টে যাওয়া, সে পলিসি মেকিং করা, সে পলিসি এক্সিকিউশন করার ক্ষেত্রে যেমন পুলিশ থাকে, মেজর হয়ে এবং আমি চাইবো আপনারা এটা আরো ব্যাপকভাবে বিভিন্ন স্তরে সেমিনার করে নিমন্ত্রণে আসা অশোকদা, ওনাকে ধন্যবাদ জানাবো কেন কি অ্যাকচুয়ালি আমি প্রিভিলেজড ম্যাডামের বক্তব্য শোনার জন্য। আমরা সমৃদ্ধ হই এনাদের বক্তব্য শুনে। আমরা আমাদের যে গ্রুপটা ছিল, আমি ছত্তিশগড়ের মানুষ, আমি ছত্তিশগড়েই পড়াশোনা করেছি, আমার মাস্টার ডিগ্রি অবধি পুরোটাই ওখানে। তো স্বাভাবিক আমরা যারা বন্ধুরা ছিলাম আমাদের ওখানে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের কোনো স্কুল কলেজে টিল ডেট পলিটিক্স কিন্তু ঢোকে। তাই জন্য আমরা সবাই বেশ কেরিয়ারিস্ট ছিলাম, পড়াশোনা করতাম, নিজেরা খুব আনন্দ করতাম এবং সব থেকে খুব ভালো একটা ফ্রিডম ছিল। মানে এখানে যেমনি আমি এখানে এসে মানে আমি বিয়ের করলোর জন্য ভাবনা আরম্ভ হয়ে যায় যে কবে ওদের বিয়ে দেব, মানে আলটিমেটলি কেমন কথাবার্তায় বিয়ের সময় হয়ে এলো, এগুলো যেন মানে বেশিরভাগ করে এস্টাবলিশ করা হয়। সেখান থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো পাইনি এবং কিছু হয়তো বললেন, নিজেরা ইনকাম জেনারেটিং কিছু করলেন। সেইখানে সেই সময় গিয়ে গিয়ে আমি দেখেছি যে ওখানে যারা মহিলারা আছেন, কিছু মহিলারা আছেন ভীষণ সাহসী এখনো, মানে সেই জায়গায় যেখানে জলঙ্গিতে আমি যখন গেলাম, জলঙ্গিতে আমি নিজের চোখে দেখলাম। আমরা ভিডিও জলঙ্গি সাহেবের বাংলোয় ছিলাম এবং আমাদের বারবার করে বলা হলো যে নিচে কিন্তু আপনারা বারান্দার দরজা খুলবেন না এবং নিচে বিএসএফ আছে। কিন্তু এত চেঁচামেচি হলো রাত 2-2:30 নাগাদ, আপনি ঘুমটা ভেঙে গেল। বাধ্য, এত কিউরিওসিটি যে বাধ্য হলাম দেখতে। দেখলাম গরুর পেছনে, গরু পদ্মা নদীটা যেহেতু খুব সরু এবং জল কম, সেখানে গরুর পেছনে কিছু চালের বস্তার সঙ্গে ছোট্ট দুটো মেয়েকেও পাচার করে দেওয়া হচ্ছে। তো সেই পাচারটা আমাদের ওখানেরই গ্রামের মেয়েরা খুব চিৎকার চেঁচামেচি করে, হল্লা করে, বিএসএফ এর পুলিশরা দেখুন আছে, ফোর্স আছে পুরো, তা সত্ত্বেও ওদের চোখের আড়াল করে দুটো মেয়ে পাচার হয়ে যাচ্ছে। তো বাধ্য হলাম আমরা নিচে আসতে এবং রীতিমতো পার্টিসিপেট করতে। ওই মেয়ের ওখানকার মহিলারাই কিরকম মেয়ে দুটোকে বাঁচালো, চিৎকার করলো। তার মানে এই যে মহিলারা, এদের কিন্তু আলাদা কোনো বুদ্ধি দেওয়া বা এদের কিছু স্পেশাল টেকনোলজি কিছুই না, কিন্তু এরা নিজেদের মনের তাগিদে কিন্তু এই দুটো বাচ্চাকে বাঁচালো। মানে সেটাই বলার অ্যাকচুয়ালি আমরা মহিলারা যতক্ষণ না নিজেরা খুব প্রাউড ফিল করব যে আমরা মহিলা এবং আমরা সব করতে পারি, আমরা পুরোপুরি আমাদের যারা আছেন, আমার বাবা, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই যা করে আমরাও তো সেটাই করতে পারি। তো ওয়াই আমাদের জন্য মানে আমরা নিজেদের এত উইক ভাববো বা নিজেরা এত দুর্বল হয়ে যাব? এই জায়গাটায় যতক্ষণ না আমরা নিজেদের এস্টাবলিশ করতে পারছি ততক্ষণ আমার মনে হয় আমরা সিঙ্গেল থাকি,
ডাবল থাকি, কাপল থাকি, যাই থাকি, ততক্ষণ মনে হয় আমরা নিজেদের নিজেদের ক্ষমতাটা বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এটাই ব্যাপার। আর আমাদের প্রতিনিয়ত আমরা আশেপাশে যা দেখি, আমরা আজকে যেটা ম্যাডাম বললেন সেগুলোতে আমরা অনেক সবাই খুব এনরিচড হলাম, কিন্তু আমরা এই দরজার বাইরে যাব, গাড়িতে উঠবো, বাসে উঠবো, সংসারে যেই ঢুকবো সব ধুয়ে মুছে সাবার করে দেবো। এইটাই তো প্রবলেম না? এগুলো আমরা মনে আমরা শুনি, আমরা এনরিচড হই, কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারি না। এই যে যে মানুষগুলো এত কিছু জানেন, যারা আমাদের হেল্প করার জন্য আছেন, তাকে একটা তাদের কাছে আমরা উপকার চাওয়া, তাদের কাছে একটা হ্যালো বললে কিন্তু তারা আসবেনই, তারা নিজেদের উপকার করবেন, যেভাবে আমাদের প্রয়োজন আমাদের গাইড করবেন। কিন্তু আমরা কিন্তু কি করব, এখান থেকে বেরিয়ে গিয়ে সব ভুলে যাব। এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা নিজেদেরকে দিয়ে নিজেদের অ্যাকচুয়ালি আপনি আচরি ধর্ম পরে শিখায়। ঠিক আমাদের অনেকে দেখে, আমরা মনে করি যে আমরা আমাদের মতন করে কাজ করছি বলে আমাদের কেউ দেখছে না। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশের লোক অনেকে দেখে, এবং আমরা প্রত্যেকে মানে একটা এক্সাম্পল হই, সেটাই চেষ্টা করা খুব দরকার। বলতেও পারি না, তাই জন্য ভেরি সরি। থ্যাংক ইউ। মানে একটাই জিনিস, মানে আমরা নিজেরা মা দুর্গার যে আমাদের অ্যাকচুয়ালি মানে সেদিন আমাদের একটা প্রোগ্রাম হলো, যেহেতু আমার একটা ছোট গ্রুপ আছে, তো সেখানে আমার সবাই মেয়েরা, সবাই খুব সুন্দর গান করে, নাচ করে, অনেক প্রোগ্রামে যায়, কখনো টিভিতে, কখনো রেডিওতে। সবাই প্রত্যেকটা আমার মেয়ে, তারা প্রায় 1.5 থেকে 2 বছরের ছোট্ট মেয়ে থেকে আজকে যারা বড় হয়ে গেছে, প্রায় কলেজে কেউ পড়ে, কেউ চাকরি করছে, সবাই দাঁড়িয়ে গেছে। ওই আমার পুরো এই গ্রুপটা, ওটা আমার নাচের টিম, কিন্তু ওই প্রত্যেকটি মেয়ে নিজেরা এম্পাওয়ার্ড, এবং নিজেরা নিজেদের সমস্যা নিজেরাই। আমি ফার্স্ট ওদের যখন নাচ শেখাই, এখনো যখন আমার কাছে যে মেয়েরা অ্যাডমিশন নেয়, তাদেরকে আমি ফার্স্ট বলি যে নাচ করছো মানে গান শিখছো, নাচ শিখছো, আগে নিজের জন্য শেখো। কাউকে দেখানো, কাউকে শোনানো, যখন খুব মন খারাপ হবে, যখন কোনো কিছুর জন্য কষ্ট হবে, যখন মনে হবে আমি কোথাও একটা জায়গায় হেরে যাচ্ছি, তখন কিন্তু একটু গান করলে, নাচ করলে নিজেকে ভীষণ এম্পাওয়ার্ড এনার্জিও আসছে। প্রত্যেকটা দিন যেন ওমেন্স ডে হয়, ওই একটা দিন পালন করলাম, খুব মানে এনজয় আমরা নিজেদের এস্টাবলিশ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আপনাদের সেমিনার সাকসেসফুল হোক। নমস্কার। যে পশ্চিমবঙ্গের প্রেস ঠিক আলোচনা করা উচিত না, তাও আমি বলছি, আমরা আসার পর 2000 নতুন রিভাইজ নর্মস করলেন। সেই রিভাইজ নর্মসটাতে অনেকগুলো নিয়ম করেছেন, আপনারা জানেন। লোকাল ক্রেশ কমিটি করতে হবে, বিডিও অ্যান্ড আদার স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালসদের নিয়ে, এবং তারপরে জয়েন্ট ভিজিটও যেটা হবে সেটাও স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালসদের সঙ্গে, আমাদের বোর্ডের যারা ওয়েলফেয়ার অফিসার আছেন তাদের সঙ্গে নিয়ে করতে হবে। এবং ক্রেচ মাদারদের কিন্তু ট্রেনিং হতে হবে, একটা মিনিমাম কোয়ালিফিকেশনও এখন করে দেওয়া হয়েছে। ক্রেচ মাদাররা অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক হবেন, এবং ক্রেচ হেল্পাররা মাধ্যমিক হবেন। তো ক্রেচ ওয়ার্কারদের ট্রেনিং আমরা 2টো ফেজে শেষ করতে পেরেছি। আবার হোপফুলি আবার 2টো ফেজ, 3টে ফেজ হবে, এখনো বাকি রয়ে গেছে, তো আমরা করব। এবং মানে পুরো যে ক্রেশটা, এটার তো টাকাটাও ট্রিপল বেড়ে গেছে, ডাবল না ট্রিপল বেড়ে গেছে। তো হোপফুলি আমরা আস্তে আস্তে ট্রেনিং করব। আপনারা অনেক কিছু শিখুন নিজের থেকে, কেন কি আমাদের সঙ্গে মানে এক কথায় বলতে পারি টক্কর দিতে শিশু আলয় নেমে গেছে। যদিও 2টো অবজেক্টিভ কিন্তু আলাদা। শিশু আলয় হলো মা বাচ্চা সঙ্গে, সহজ কথায়, এবং আমাদের এখানে ওয়ার্কিং মাদারসদের বাচ্চাদের রাখা হয়, তাই 2টো অবজেক্টিভ আলাদা। কিন্তু কিছু জায়গায় কিন্তু বোঝানো হয় যে ওই শিশু আলয়ের মতন না, শিশু আলয়ের মতন কিন্তু না।
কিন্তু শিশু আলোর কিছু ভালো জিনিস আছে যেটা আমরা বেছে নিতেই পারি। ভালো প্রি স্কুল এডুকেশনটা শিশু আলোয়টা খুব সুন্দর, এবং টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষণ যেগুলো ওইগুলো দিয়ে আমরা শেখালে বাচ্চারা আরো ভালো হবে, ডেভেলপমেন্ট হবে। এই বয়সটা মস্তিষ্কের ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়, তো তাই জন্য প্রি স্কুল এডুকেশনটা খুব প্রয়োজন। তাই এই একটা প্ল্যাটফর্ম তো নয়। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সুরঞ্জনা চক্রবর্তী, আমাদের অনেক কিছু বোঝালেন এবং আমরা ব্যক্তিগত জীবনে এগুলো কাজে লাগাতে পারবো সেই ব্যাপারে। নমস্কার, তাদেরকে দুজনকে নমস্কার। প্রথমে বসিরহাট পথপ্রদর্শক ওয়েলফেয়ার সোসাইটিকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এবং আমাকে এই সুন্দর প্রোগ্রামের একটা অংশ হয়ে থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমার এই ব্যাপারে খুব একটা যে বিশাল অভিজ্ঞতা আছে আমি একটু বলবো না, কারণ যারা এই নিয়ে কাজ করছে তাদের অভিজ্ঞতা এবং তাদের মুখে যা শুনলেন সেটাই আপনাদের নিয়ে। আমার মনে হয় আমি দুটি সন্তানের মা, আমার দুটি মহিলা কন্যা সন্তান, তো আমি মা হিসেবে আমি সবসময় চাইবো যে আমার মেয়ে এইভাবেই তৈরি হোক, ডমিনেট না করতে পারে। আমার মনে হয় একটা শিশুকে, 5 বছরের শিশুকে যদি আমরা ব্যাড টাচ, কোনটা বাজে ছোঁয়া, সেইটা যদি আমরা মাথায় ঢোকাতে পারি যে তোমাকে যদি কিরকম ভাবে কেউ স্পর্শ করে, হ্যাঁ তুমি সেটা আমাকে এসে বলবে, আমি তোমার মা, হ্যাঁ আমি দেখবো, কখনো লোকাবে না। আমার মনে হয় এই যে একটা প্রবণতা মারাত্মক, যে আমরাও ছোটবেলায় ফেস করেছি এবং ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাও যে ফেস করবে না তার কোনো গ্যারান্টি নেই। হয়তো আমাদেরই কোনো আশেপাশের কোনো লোকের দ্বারাই তারা এইভাবে বিয়ে হচ্ছে, তো সেটা আমার মনে হয় কোথাও একটা বাচ্চাদের ভয় থাকে যে না মাকে বললে মা বকবে বা বাবাকে বললে বাবা বকবে, যে এরকম হয়েছে। আমার মনে হয় এটা ঠিক না। আমি আমার সন্তানকে বলি যে তুমি বলবে, আমি তোমার বন্ধু, আমিও একটা মেয়ে, তুমিও একটা মেয়ে, তোমার ফিজিক্যালে যা যা পরিবর্তন ঘটছে, আমার একটা আজ বাদে কাল একটা মাধ্যমিক দেবে একটি মেয়ে আছে, আমি তাকে বলি তুমি বড় হচ্ছ, তোমাকে রাস্তাঘাটে একা চলতে হবে, সেখানে তোমার কেউ থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, সেখানে সব সময় তোমাকে ফেস করতে হবে যে কোনো প্রবলেম। তোমার কোথাও কোথাও যে আমার সাথে এরকম হয়েছে, তুমি আমাকে বলো আমি কি করবো, আমি সেইভাবেই তাকে তৈরি করব। আর আমার মনে হয় আজকে পুরুষরা পারে, মহিলারা পারে না, এটা একদম বাজে কনসেপ্ট। আমরা সব পারি। আজকে যেটা আমি ঘরও সামলাচ্ছি, আমি আমার ওয়ার্ক সামলাচ্ছি, আমি আমার বাচ্চাকেও মানুষ করছি, আমি মহিলা, আমি পারি। এটাই প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় মাথায় ঢুকিয়ে নিতে হবে, হ্যাঁ আমি পারি, যেটা ওরা পারে ওটা আমরাও পারি। হ্যাঁ, এই বেশি কিছু বলবো না, যা বলার সুনন্দাদি এবং সুরঞ্জনাদি খুব সুন্দর বলেছে, আমার সেই অভিজ্ঞতাও নেই। হ্যাঁ, যে আমার যেটুকু অল্প বিস্তর অভিজ্ঞতা হয়েছে, আমি খুব অল্প দিনের কাউন্সিলর এখানকার, আমার বাবা এখানকার 36 বছরের কাউন্সিলর, তো আমি সেই অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, যেটা আমার মনে হয় যে এটা হওয়া উচিত মহিলাদের ক্ষেত্রে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আরেকটাও বলছি, আমাকে এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে, আমার পৌরসভায় কিছু লোক বসে আছে, রেশন কার্ডের একটা সমস্যা চলছে, জানেনই যে ডিজিটাল রেশন কার্ড নিয়ে একটা ঝামেলা চলছে। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি বেশিক্ষণ থাকতে পারছি না, আমার মনে হয় থাকতে পারলে আরো কিছু শুনতে পারলে আমার পক্ষেও সুবিধা হতো। হ্যাঁ, কিন্তু আমি খুবই লজ্জিত, পরে যদি আবার আমার ওয়ার্ড এরকম হয় আমি অবশ্যই আবার আসবো। এই বলে শেষ করছি, নমস্কার। হ্যাঁ, 11টা থেকে 4টের মধ্যে, হ্যাঁ আপনি সময় মতো এসে। এবার আমি রিকোয়েস্ট করছি আমাদের দীপিকা নাগ, আমি স্কুল টিচার, কুচবিহার থেকে এসেছেন, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলবো। আমি যারা বই গেলেন, বিশেষ করে নন্দীতে আমার খুব ভালো লাগে। তো সেখান থেকে এই বারাসাত পথপ্রদর্শক ওয়েলফেয়ার সোসাইটি এরা আমাকে ডেকেছেন, হয়তো আমার এই ইন্টারেস্টের কথা জেনে। তাছাড়া কল্লোল সিনহার সঙ্গে আমার পরিচয়ও আছে, সেই জন্য হয়তো আরও ডাক পেয়েছি। তাই যাই হোক, আমার খুবই ভালো লেগেছে আসতে পেরে। আমি খুব সুবক্তা নই,
আগেই বলছি, একটি দোষ ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তবে এটা আমি বলবো যে আমাদের মতো মেয়েরা যদি কিছু বলে বা কিছু করে, তাহলে সবারই এনকারেজ করা উচিত, এটা আমি মনে করি। আমার অনেক বয়সও মঞ্চে যে এসেছি, সেই জন্য আমার ব্যক্তিগতভাবে খুবই আমি খুশি। যাই হোক, আমি এত বায়োডেটা এত কমিশনের কথা জানি না, আমি আগেই বলেছি আমার গণিতটা খুবই লিমিটেড, কিছু জ্ঞানের কথা জানি, কারণ আজীবন পড়িয়ে এসছি তো, সেই জন্য জ্ঞানের কথা কিছু জানি। তা আজকে এই যে প্রতিষ্ঠানের যে উদ্যোগ, সেটা খুব এনকারেজ করার মতো। সেই প্রসঙ্গেই আমি দু একটি কথা বলবো, বলা যায় অনেক কিছুই, বেশি বলবো না, সময় হয়ে এসছে নাচে। এইটা বলছি যে আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে কিছু নয়। সেই জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার হচ্ছে সমাজের প্রগতি, উপযুক্ত শিক্ষা। যে উশৃঙ্খলাদের জন্য আজকে সিঙ্গেল মাদারের প্রবলেম, মেয়েদের প্রবলেম, সেই প্রবলেমগুলো দূর করতে হলে একমাত্র সমাজকে তৈরি করতে হবে। সেই জন্য শুধু আমরা ব্যক্তিগতভাবে কিছু করতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের ক্ষমতা কতটুকু। এর জন্য থাকবে